হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে 3 ফেব্রুয়ারি 2021। আজকে দ্য হিন্দু ডিটেলসে আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলাতে। প্রথম যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাজন উইন্স রিলিফ অ্যাজ এইচসি স্টেজ ফিউচার রিলায়েন্স ডিল। তো এখানে হাইকোর্টের কথা বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট। আমাজনস এখানে কিন্তু জিতে যাচ্ছে এবং রিলায়েন্স ডিলে এখানে স্টে ফেলা হচ্ছে। কি বিষয়টা? অর্ডার অফ সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টার এনফোর্সেবল ইন ইন্ডিয়া। তো সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টার থেকে যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা কিন্তু বজায় রাখছে, সেটা বহাল থাকছে দিল্লি হাইকোর্টে। এবং সেখানে কি বলা হচ্ছে, এখানে বলা রয়েছে বিষয়টা কি বিষয়টা হয়েছিল। আমাজন এবং ফিউচার গ্রুপের মধ্যে একটা প্রবলেম হয়েছিল 2019-এ। আমাজন অ্যাকোয়ার্স এ স্টেক ইন ফিউচার কুপনস ইন এ ডিল দ্যাট দ্য ই কমার্স ফার্স্ট স্টেট ইনক্লুড এ ফার্স্ট রাইট অফ রিফিউজাল ইন এনি স্টেক সেল ইন ফিউচার রিটেল। তো ফিউচার গ্রুপের কোনো স্টেক সেল করলে প্রথম সেটা আমাজন এর থেকে পারমিশন নিতে হবে, কারণ আমাজন কি করেছিল, ফিউচার কুপন এখানে একটা ডিল করেছিল তাদের সাথে। এই ই কমার্স সাইট আমাজনের কিন্তু একটা ডিল করেছিল, অর্থাৎ আমাজনের এখানে কিন্তু যদি এরা কোনো স্টেক সেল করতে চায় কারো কাছে, সেক্ষেত্রে আমাজনের কিন্তু পারমিশনের প্রয়োজন হবে। তারপরে কি দেখা যাচ্ছে, আগস্ট 2020-তে ফিউচার গ্রুপ অ্যানাউন্স ইট হ্যাজ এগ্রিড টু সেল বিজনেসেস ইনক্লুডিং ইট রিটেলস অ্যান্ড হোলসেল অপারেশন টু রিলায়েন্স রিটেল আর্ম আমাজন 6 লিগাল রিসোর্সেস। তো এখানে ফিউচার গ্রুপ কি করছে, রিলায়েন্সের কাছে এখানে বিক্রি করতে চাইছে তাদের একটা স্টেক, কিন্তু আমাজনকে না জানিয়ে সেটা করছে। তাহলে আমাজন কি করছে, আমাজন কিন্তু লিগাল সোর্স স্বাভাবিক তার কাছে যাবে। এরপর অক্টোবর 2020-তে কি হচ্ছে, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার স্টেট দ্য ফিউচার রিলায়েন্স ডিল। তো এরা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো এটাই কিন্তু দেখা যাচ্ছে কি বজায় থাকছে দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে। তো এখানে এই নিউজটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে ফার্মার প্রোটেস্টের কথা বলা হচ্ছে, পার্লামেন্ট ওভার 3 ফার্ম লস। তো এই বিভিন্ন বিষয় ফার্ম লস নিয়ে আমি আগেই আলোচনা করেছি। 1 ফেব্রুয়ারিতে আমি ডিটেলসে আলোচনা করেছি যে 3টে ফার্ম লস হয়েছিল এবং সেক্ষেত্রে কী সুবিধা অসুবিধা আমি কিন্তু ডিটেলসে একেবারে পিডিএফ সহ ডিটেলসে আলোচনা করেছি। তো এখানে নতুন করে কিছু আলোচনা এই সম্পর্কে করছি না। পরের অংশে চলে যাব। এরপর সেরকম কোনো গুরুত্বপূর্ণ খবর কিন্তু নেই, সেই একই ফার্মস বিল এবং সারা দেশে বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রোটেস্ট, সেই সম্পর্কে নানা রকম খবর রয়েছে, পলিটিক্যাল নিউজ রয়েছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা সরাসরি এডিটোরিয়ালে চলে আসবো। এখানে কি বলা হচ্ছে, বাজেট সম্পর্কে বলা হচ্ছে, ইটস গুড বাই টু ফিসক্যাল অর্থোডক্সি। ফিসক্যাল অর্থোডক্সি, তো এখানে একটা কোনো অর্থোডক্স ধারণার কথা বলা হচ্ছে, প্রাচীন ধারণার কথা বলা হচ্ছে এবং সেটা কিন্তু গুড বাই করে দেওয়া হয়েছে। সেই ধারণাটা কিন্তু বর্তমানে নেই, সেটা চলে গেছে। বিষয়টাকে ডিটেলসে জানবো। বাজেট 2021 ইজ আ ডিপার্চার ফ্রম এ কি টেনেন্ট অফ দ্য ওয়াশিংটন কনসেনসাস ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। তাহলে ওয়াশিংটন কনসেনসাস যেটা ছিল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য, ওয়াশিংটন কনসেনসাস যেটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির কথা বলতো, সেটা কিন্তু এই বছর থেকে তার একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেল। এই বছর বাজেটে তার একটা চেঞ্জ হয়ে গেল। সেটা কি, এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে, বিভিন্ন বাদানুবাদ আলোচনা সমালোচনা করা রয়েছে বাজেটের উপর। এখানে কিন্তু এটা আমাদের জানতেই হবে, কারণ বাজেট থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। আচ্ছা, এনাফ অফ ফিসক্যাল অর্থোডক্সি, স্পেন্ড লাইক দের ইজ নো টুমরো। That is what the Narendra Modi government budget for 2021-22 seems to signal, with its fiscal deficit at 9.5% of GDP for financial year 21 and 6.8 in financial 22. তো ফিসক্যাল ডেফিসিট, এখানে কিন্তু একটা বিরাট বড় ফিসক্যাল ডেফিসিটের পরিমাণ চলে যাচ্ছে। সেটা কত, সেটা হচ্ছে জিডিপির 9.5%, 21-এর জন্য, ফাইন্যান্সিয়াল 21-এর জন্য এবং 22-এর জন্য সেটা হচ্ছে 6.8%। তো একটা বিরাট বড় গ্যাপ কিন্তু এখানে থেকে যাচ্ছে। এর কারণ অবশ্যই কোভিড-19 এবং বিভিন্ন তার আগে থেকেই খারাপ অর্থনীতির যে অবস্থা ছিল সেটা কিন্তু এর কারণ। তো এখানে বলা হচ্ছে এর আগে যেটা হতো, আমাদের ফিসক্যাল ডেফিসিট যেটা, সেটা জিডিপির 3% রাখার কথা বলা হতো, কিন্তু এখানে সরাসরি বলা হচ্ছে কি যে 2025-26 পর্যন্ত এটাকে 4.5%-এর নিচে আনার কথা বলা হচ্ছে। অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট যে খুব দ্রুত কমিয়ে আনা প্রয়োজন, সেটা কিন্তু এখানে বলা হয়নি। এখানে 25-26-এর পর্যন্ত এখানে চলে যাওয়া হয়েছে। তো এটা একটা খারাপ দিক অবশ্যই।
আরেকটা কি, মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্রেমওয়ার্ক, এর আগে যে বিষয় বিভিন্ন ছিল সেখান থেকে এখানে চলে যাচ্ছে, অর্থাৎ ওই যে ওয়াশিংটন কনসেনসাসের কথা বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা আমাদের বুঝতে হবে। দ্য বাজেট দাস মেক্স অ্যান ইম্পর্টেন্ট ডিপার্চার ফ্রম ওয়ান দ্য কি টেনেটস অফ দ্য ওয়াশিংটন কনসেনসাস ফ্রেমওয়ার্ক ফর দ্য মার্কেট ওরিয়েন্টেড ইকোনমি হুইচ হ্যাজ ডমিনেটেড পলিসি মেকিং ইন মোস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে কিন্তু এই পদ্ধতিতেই পৃথিবীর অধিকাংশ দেশে তাদের কিন্তু পলিসি তৈরি হয়, এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য ইট ইজ সেন্ট্রাল টু দ্য কনসেনসাস। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি মিনস দ্যাট গভর্নমেন্ট বাজেট নিড টু বি ব্রডলি ইন ব্যালেন্স সো দ্যাট borrowings to finance the deficit and kept to the minimum। তো ডেফিসিটটা এখানে কিন্তু মিনিমাম হবে, এবং যেটা বড়োইং হবে সেটাও কিন্তু কম হবে। মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট যে ডেফিসিটটা হয় সেটা কিন্তু গভর্নমেন্ট বড় করে থাকে, সেটা মার্কেট থেকে সেই টাকাটা তুলে থাকে, সেটাও কম করতে হবে। তো এই বিষয়টা কিন্তু কনসেনসাসে ছিল। তো অস্টেরিটি বিকাম সামথিং অফ আ mantra. It has been bitterly considered in recent year, especially in Europe, but austerity won the day until the COVID-19 crisis struck. The economic survey that preceded the budget laid the groundwork for a departure of a rigid adherence to fiscal consolidation. It has a quote from economist Oliver Blans. If the interest rate, এখানে ইকোনমিস্ট কি বলছেন তিনি, তার কথাটা একটু দেখে নেওয়া প্রয়োজন। ইফ দ্য ইন্টারেস্ট রেট পেড বাই গভর্নমেন্ট ইজ লেস দ্যান দ্য গ্রোথ রেট, দেন দ্য ইনটেম্পোরাল বাজেট কনসিস্টেন্ট ফেসিং দ্য গভর্নমেন্ট নো লঙ্গার বাইন্স। তো এক্ষেত্রে ইন্টারেস্ট রেট যেটা দেওয়া হচ্ছে সেটা যদি গ্রোথ রেটের থেকে কম হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু এক্সট্রা কোনো বার্ডেন আসছে না। তো এটা এখানে বলার হচ্ছে, এখানে যেহেতু ফিসক্যাল ডেফিসিটটা আমাদের যথেষ্টই বেশি রয়েছে বর্তমান ইয়ারে, কোভিড-19 জন্যই হোক বা যে কোনো পিছিয়ে পড়ার কারণেই হোক, বিভিন্ন কারণ রয়েছে, তো সেটাকে কিন্তু কম করার কথা অবশ্যই আমাদের ভাবা উচিত। এই লেখা থেকে এটা আমরা কিন্তু বুঝতে পারছি। নেক্সট বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, এখানে কি বলা হচ্ছে, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক বোথ ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য ওয়াশিংটন কনসেনসাস। তো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এরা কিন্তু ওয়াশিংটন কনসেনসাসের একেবারে মূল গোড়া এরা কিন্তু। তো এরা কি বলছে, হ্যাভ বিন আর্গিউং এ ডিপারচার ফ্রম দ্য ফিসক্যাল অর্থোডক্সি ইন দ্য ওয়েক অফ দ্য প্যান্ডেমিক। তো এরাই কিন্তু আবার বলছে যে এই ফিসক্যাল অর্থোডক্সির থেকে বেরিয়ে আসার কথা, অর্থাৎ ওয়াশিংটন কনসেনসাস থেকে এরা কিন্তু বেরিয়ে আসার কথা বলছেন, যেটা কিনা আমাদের যে এবছরের যে বাজেট এসেছে সেটার সাথে কিন্তু সেটা মিলে যাচ্ছে। তো এটাও একটা দিক, এটাও তুলে ধরতে হবে যে ফিসক্যাল ডেফিসিটের সাথে সাথে আমাদের এই যে বেরিয়ে আসার কথাটা যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারাও বলা হচ্ছে, সেটা কিন্তু এখানে বলতে হবে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে কি বলা হচ্ছে, কি কনসেপ্টে, এখানে বলা হচ্ছে যে ফিসক্যাল ডেফিসিট যেখানে অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সেখানে কি হবে, তার সাথে সাথে কিন্তু ইনফ্লেশন বাড়বে, জিনিসপত্রের দাম কিন্তু সেখানে বেড়ে যাবে। এইবার এখানে ইনফ্লেশন টার্গেট রেখা যেটা রাখা হয় সেটা হচ্ছে 4% প্লাস মাইনাস কিন্তু 2, এটা কিন্তু ইনফ্লেশন টার্গেট এটা রাখা হয়। কিন্তু এই যে ইনফ্লেশনটা বাড়বে, ফিসক্যাল ডেফিসিটের সাথে সাথে এই যে ইনফ্লেশন বাড়বে, সেটা গভর্নমেন্ট কী করে কন্ট্রোল করবে সেটা কিন্তু এখানে বলা নেই, এখানে কিন্তু সেটা উল্লেখ করা নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে আরেকটা কথা বলা হয়েছে এখানে, এই যে ফিসক্যাল মাল্টিপ্লায়ার, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম ইউজ করা হয়, ফিসক্যাল মাল্টিপ্লায়ার। এই বিষয়টা কি, এটা হচ্ছে গভর্নমেন্ট যখন এক্সপেন্ডিচার বাড়াচ্ছে, তার খরচ গভর্নমেন্ট যখন বাড়ছে, তার সাথে সাথে ন্যাশনাল ইনকাম কতটা বাড়ছে, সেই যে রিলেশন, সেটাকে বলা হচ্ছে ফিসক্যাল মাল্টিপ্লায়ার। তো সেই বিষয়টাও কিন্তু এখানে আনার কথা বলা হচ্ছে, এবং সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা তার মধ্যে কিন্তু দেখা হবে। আর এখানে প্রাইভেটাইজেশনের কথাটা একটা গুরুত্বপূর্ণ বলা রয়েছে এখানে, লার্জ স্কেল প্রাইভেটাইজেশন অলমোস্ট অলওয়েজ ইনভলভস সাবস্টেন্সিয়াল FDI। প্রাইভেটাইজেশন করলে কি হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে FDI এর ক্ষেত্রে। এইবার এখানে অথর কি বলছেন, আত্মনির্ভর ভারতের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্যান্ডেমিক পরবর্তী সময় এটা আরও বেশি গুরুত্ব পেয়েছে যে আমরা আমাদের বিভিন্ন জিনিসগুলো এদেশেই ম্যানুফ্যাকচার করব, বিদেশ থেকে আমরা খুব একটা আনবো না। তাহলে FDI যখন বাড়ছে, বিদেশ থেকে আসছে, তাহলে আত্মনির্ভর ভারত কী করে হলো? তাহলে তো সেই অর্থে আমরা সেলফ রিলায়েন্স হতে পারছি না। তো এই বিষয়টা গভর্নমেন্ট কী করে ব্যালেন্স করবে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ, বাজেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু এখানে আসছে। এরপর আবারও নর্মাল বাজেট ফর অ্যাবনর্মাল টাইমস, বাজেট সম্পর্কে আরও অনেক কিছু বলা রয়েছে, মূল আর্টিকেলসটা আমরা এখানে আলোচনা করেছি। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ ডেটাতে চলে যাব,
জাস্টিস ডিলেড। তো আমাদের দেশে যে জাস্টিসগুলো আসছে সেটা কিন্তু অনেক দেরিতে আসছে। যে বিচার ব্যবস্থার যে ডিলে, সেটা কেন হচ্ছে, কিছু ডেটা তুলে ধরে সেটা কিন্তু দেখানো হয়েছে এখানে। খুব গুরুত্বপূর্ণ একটা ডেটা। মোর দ্যান 20% অফ দ্য পজিশন ফর সাবঅর্ডিনেট কোর্ট জাজেস ওয়ার ভ্যাকেন্ট ইন আইদার মেজর স্টেট অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2020। তো এখানে রিপোর্টটা কাদের রয়েছে? ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2020। খুব গুরুত্বপূর্ণ এখানে একটা রিপোর্ট, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2020। সেখানে কি বলা হচ্ছে? 20% পজিশন কিন্তু খালি রয়েছে বিভিন্ন জাজেস। সাচ হাই লেভেল অফ ভ্যাকেন্সিস অ্যালং উইথ পুয়ার স্পেন্ডিং অফ দ্য জুডিশিয়ারি প্লেজ আ মেজর রোল ইন ডিলেইং কেসেস। তো এত বেশি যদি ভ্যাকেন্ট থাকে, জাজদের সিট যদি এত বেশি ভ্যাকেন্ট থাকে, তাহলে কিভাবে আমরা জাজমেন্ট তাড়াতাড়ি পেতে আশা করতে পারি? ওয়েস্ট বেঙ্গল হ্যাড দ্য হাইয়েস্ট শেয়ার অফ কেসেস পেন্ডিং ফর দ্য মোর দ্যান 10 ইয়ার্স। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার সবচেয়ে বেশি কেসেস পেন্ডিং রয়েছে, 10 বছর এরও বেশি কেস যে পেন্ডিং রয়েছে তার সংখ্যাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি। অলসো দ্য পুয়ারেস্ট পার ক্যাপিটা স্পেন্ডিং অন দ্য জুডিশিয়ারি। তো এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু পুয়ারেস্ট পার ক্যাপিটা স্পেন্ডিং অফ দ্য জুডিশিয়ারিতে এখানে স্পেন্ডিং কিন্তু পার ক্যাপিটা স্পেন্ডিং খুব কম। পেন্ডেন্সি লিডস টু ওভারক্রাউডিং ইন জেলস হোয়ার মোর প্রিজনার্স আর আন্ডার ট্রায়ালস হু হ্যাভ দ্য সার্ভাইভার্স কন্ডিশন আনটিল দ্য ট্রায়াল এন্ড। তো খুবই একটা করুণ প্যাথেটিক অবস্থা এখানে। যাদের রাখা হয়েছে প্রিজনে, যাদের রাখা হয়েছে জেলের মধ্যে, তারা কিন্তু জাস্টিস পাচ্ছে না। যতদিন না জাস্টিস পাচ্ছে তারা ছাড়া যাচ্ছে না, তাহলে কি হচ্ছে? জেলে কিন্তু ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে। তো এখানে নানান রকম সমস্যা রয়েছে, একটা সামাজিক সোশ্যাল একটা সমস্যা। খুব গুরুত্বপূর্ণ ডেটা দেওয়া রয়েছে বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ে। এখানে কিন্তু ডেটা ইউজ করা যেতে পারে এবং ডেটা সোর্স হিসেবে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2020 আমরা কিন্তু উল্লেখ করতে পারি। খুব গুরুত্বপূর্ণ ডেটা। ওয়েস্ট বেঙ্গলের অনেক ডেটা দেওয়া রয়েছে। আমরা কিন্তু WBCS এর মেন্সের ক্ষেত্রেও, ইপিএসসি ছাড়াও WBCS এর মেন্সের ক্ষেত্রে এখানে ডেটা কিন্তু ইউজ করা যেতে পারে যে জাজমেন্টের বর্তমান কি পরিস্থিতি রয়েছে। আচ্ছা, পজিশন ভ্যাকান্ট ওভার 70% হাইকোর্ট জাজ পজিশন ওয়ার ভ্যাকেন্ট ইন অন্ধ্রপ্রদেশ। 70% জাজ পজিশন এখানে ভ্যাকেন্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে। খুবই করুণ প্যাথেটিক অবস্থা। অ্যান্ড ওভার 38% অফ দ্য সাবঅর্ডিনেট কোর্ট জাজ পজিশন ওয়ার ভ্যাকেন্ট ইন ইউপি অ্যাজ দ্য 2018-19 তামিলনাড়ু হ্যাড দ্য লোয়েস্ট হাইকোর্ট জাজ ভ্যাকেন্সি। অ্যান্ড তাহলে তামিলনাড়ুতে কিন্তু পজিশনটা একটু ভালো, এখানে লোয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি এখানে কম রয়েছে, অর্থাৎ ফিল আপ হয়ে রয়েছে। মহারাষ্ট্র দ্য লোয়েস্ট সাবঅর্ডিনেট কোর্ট ভ্যাকেন্সি, মহারাষ্ট্রেও কিন্তু কম রয়েছে। এখানে বাকিতে কিন্তু হাইকোর্ট জাজ ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রতে এখানে কম রয়েছে। এবং এখানে কি দেখাচ্ছে? সাবঅর্ডিনেট কোর্ট জাজ ভ্যাকেন্সি, সাবঅর্ডিনেট কোর্টের জাজেসের ভ্যাকেন্সি সেটা কিন্তু তো এখানে ইউপিতে আমরা দেখতে পাচ্ছি বেশি। তো এখানে আমরা এই চিত্র থেকে স্পষ্ট যে বিরাট পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেকটা রাজ্যে রয়েছে। কেসেস পেন্ডিং কোথায় রয়েছে? এই যে বিহার, ওয়েস্ট বেঙ্গল, এখানে প্রচুর প্রচুর পরিমাণ কেস। এই যে 10 ইয়ারেরও বেশি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি। অর্থাৎ একটা কেস 10 বছরেরও বেশি পড়ে আছে, এই টাইপের কেস সবচেয়ে বেশি পড়ে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এবং বিহারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 10 বছরে কেস পড়ে আছে সব থেকে বেশি বিহারে, ইউপিতে। তো এখানে কিন্তু এরকম হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ ডেটা। July 2020, over 15% of the subordinate court cases in West Bengal and Odisha were pending for the more than 10 years, and over 20% of the case UP, Bihar and West Bengal were pending for the 5 to 10 years. খুব গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশি রয়েছে, 5 থেকে 10 বছর এবং 10 বছরেরও বেশি কেস কিন্তু পেন্ডিং রয়েছে। খুব করুণ অবস্থা আমরা একটা দেখতে পাচ্ছি। জুডিশিয়ারিতে স্পেন্ডিং, জুডিশিয়ারিতে কি কত খরচ করছে এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সবচেয়ে কম এখানে জুডিশিয়ারিতে খরচ করছে। খুব প্যাথেটিক অবস্থা। এখানে ডেটাগুলো কিন্তু প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাই অকুপেন্সি, প্রত্যেকটা ডেটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ে খুব সুন্দর করে এগুলো উল্লেখ করা যেতে পারে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত নিউজগুলো রয়েছে সেগুলো অলরেডি ডিসকাস করলাম। তো এরপরে অন্যান্য আর সেই ধরনের নিউজ কিন্তু এখানে নেই। তো আজকের অংশটা এখানে সমাপ্ত করছি। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নমস্কার, ধন্যবাদ।